পরদিন সকালে নন্তি গিয়া আবার অন্নদাচরণকে ডাকিয়া আনিল। নিকুঞ্জলাল একটা কিসের দলিল লইয়া হুকা হাতে মনোযোগ সহকারে অনুধাবন করিতেছিলেন। একবার অন্নদাচরণকে দেখিয়া লইয়া বলিলেন, বসো। একটু পরে দলিলটা মুড়িয়া পাশে রাখিয়া দিয়া বলিলেন, কাল রাত্রিরে ডেকে পাঠাবো ভেবেছিলাম, তা শরীরটা কেমন করতে লাগলো, তাড়াতাড়ি শুয়ে পড়লাম। জমিদার শিশি ও শুনতেই ভালো, এলে মস্ত বড় ধুকপুকানি লেগে থাকে কি না, কি ত্রুটি হলো কি খেলাপ হলো, তোমার কাছে তো নুকুন নেই, ভালোই ভালোই যেন বিদেয় হলেই ভালো। অন্তরের গোপনীয় কথাটি বলার সঙ্গে একটু হাস্য করিলেন। অন্নদাচরণ বলিলেন, তা বই কি। নিকুঞ্জলাল তামাক টানিতে লাগিলেন। একটু পরে সেইভাবেই শুধু একটা তির্যক দৃষ্টিতে অন্নদাচরণের মুখের পানে চাহিয়া লইয়া প্রশ্ন করিলেন, কেমন বোধ হলো লোকটিকে বলো দেখিন। প্রশ্নটা করার ভঙ্গিতে অন্নদাচরণ একটু সন্দিগ্ধ কণ্ঠেই বলিলেন, কেন, আমার তো বেশ ভালোই বোধ হলো দাদা। কেন বলুন তো। নিকুঞ্জলাল তামাকটা একটু টানিয়া হুঁকাটা পিতলের বৈঠকে বসাইয়া দিলেন। তাহার পর কলিকাটা আবার সাজিয়া দিবার জন্য নন্দিকে একটা হাঁক দিয়া বলিলেন, না, ভালোই। কতকগুলো বড় মানুষই খামখেয়ালিপনা আছে, যেমন ধরো এই বয়স কমিয়ে বলা, তা সে অত ধরলে চলে না। অমন পায়ের ওপর পা দিয়ে খাবার সংস্থান থাকলে তোমার আমারও হতো। অন্নদাচরণ বলিলেন, হ্যাঁ, বয়সটা যেন একটু বেশি মনে হলো। নিকুঞ্জলাল মাথাটা একটু হেলাইয়া বলিলেন, মনে হওয়া হই নয়, বেশি। আর তো আমার কাছে তো নুকুনও নেই, কুষ্টি ঠিকুজি পর্যন্ত তৈরি করে দিতে হয়েছে। তবে হ্যাঁ, আমার চেয়ে ছোটই, তবে তোমার চেয়ে বড়ই। তোমার কত যাচ্ছে? অন্নদাচরণ বলিলেন, আমার এই চোতে 41 গেল। নিকুঞ্জলাল কপালে তর্জনীটা চাপিয়া একটু ভাবিয়া লইয়া বলিলেন, দাঁড়াও, তাহলে একটু ভুল হয়েছে। পরেশ তাহলে তোমার চেয়েও একটু ছোটই হয়। পরেশের হলো মানে এই গেল মাঘে 38-এ পড়েছে। ঠিকুজির বয়স বলছি। তাহলে হলো না তোমার চেয়ে বছর দুয়েকের ছোট। একটু চুপ করিয়া বলিলেন, চুলোই যাক, বাজে কথা বেড়ে যাচ্ছে। তোমাকে যার জন্য ডাকা, তোমার ওপর হঠাৎ যেন একটু নেক নজর বলে বোধ হলো। আমি লক্ষ্য করে দেখছিলাম কি না কাল, খপ করে নেমন্তন্ন পর্যন্ত করে বসলো। অন্নদাচরণ একটু কুণ্ঠিতভাবে বলিলেন, হ্যাঁ, অতি সজ্জন। কিন্তু সেই কথা ভাবছিলাম দাদা, যাওয়াটা কি ঠিক হবে? আমাদের মতো লোক ওদের দেউড়ি মারাবার যুক্তি নই। নিকুঞ্জলাল অন্নদাচরণের হাঁটুর উপর চারিটি আঙুল চাপিয়া তাহাকে থামাইয়া বলিলেন, শোনো অন্নদা, ওই জন্যই তোমায় ডাকা। আর নিকুঞ্জ দাদাকে কি মনে করবে জানি না, তবে নিকুঞ্জ দাদা যে পরামর্শটা ভালো মনে করেছে চিরকাল দিয়েও এসেছে, দেবেও। তোমায় যেতে হবে। আর টাটকা টাটকি আর তুমি বললেই ও সন্তুষ্ট হয়, আর তুমিই বলতে হবে। অন্নদাচরণ একটু বিস্মিতভাবে চাহিয়া রহিলেন। নিকুঞ্জলাল বলিলেন, অবশ্যই ওই যে বললে সজ্জন, তা খুবই সজ্জন পরেশ। তবে আমরা হচ্ছি গেরস্থ মানুষ, রাজরাজরা সজ্জন কি দুর্জন অত বুঝি না। আমাদের কাজ হাসিল হলেই হলো। তাহলে সব কথাটা তোমায় খুলেই বলি। মানুষটা সজ্জন বলেই, ওর স্বভাব জানি বলেই আর সবাইকে ছেড়ে তোমাকেই কাল ডাকিয়ে আনালাম। ভাবলাম যদি একটু সুনজরে পড়ে যায় অন্নদা তো একটা আখের হয়ে যাবে। তা দেখলাম দেখা মাত্রই তোমার উপর কেমন একটা ভালো ধারণা জন্মে গেল। অবশ্যই আমিও আগে থাকতে জমি ঠিক করে রেখেছিলাম, আর তোমার কথাবার্তাগুলিও খুব বিবেচকের মতোই হয়েছিল। তবে কি জানো রে ভাই, যতই বলো, যতই কও, রাজরাজড়ার মন ও টাটকা টাটকি যতই হয়, কাজ আদায় করে নেওয়াই হুঁশিয়ারের কর্ম। তাই বলছিলাম, বলে গেছে একবার দেরি না করে গিয়ে পড়ো। নিজে সেদে তো যাচ্ছ না, লজ্জার কুণ্ঠা কি। একটু দহরম মহরম তো হোক, তারপর আমি আছি। অন্তত একটা মোটা বিদেয় তো নিয়ে এসো আপাতত। নন্তি কলিকাটা সাজিয়া হুকায় বসাইয়া বাপের হাতে হুকাটা তুলিয়া দিয়া গেল। নিকুঞ্জলাল দুইটা টান দিয়া হুকা মুখেই অন্নদাচরণের পানে চাহিয়া মিটিমিটি হাসিতে লাগিলেন। পরে বলিলেন, অন্নদা ভাবছে নিকুঞ্জ দাদা অত মতলববাজ মানুষ তো, আর তা একটু মতলব খাটাচ্ছি বই কি। তোমাদের পর বলে ভাবতাম, গা কাটতাম না। এই সময় রসিকেরও একটু নামডাক হচ্ছে। একটা অমন জমিদার বাড়িতে বেশি না, যদি মাসে একটা করে ডাক পায় তো রাবণের গুষ্টি লেগেই তো রয়েছে একটা না একটা অসুখ বিসুখ।
পূর্ব সম্বন্ধের ইতিহাসে যা কিছু গলদ আছে সমস্ত ভুলিয়া অন্নদাচরণের মনটা ভিতরে ভিতরে কৃতজ্ঞতায় ভরিয়া উঠিতেছিল। বলিলেন, একটু কুণ্ঠিত হচ্ছিলাম দাদা। না হচ্ছিলাম না এমন নয়, তবে ভেবে দেখছি আপনার পরামর্শই ঠিক। মেয়েটা ওদিকে তরতর করে বেড়ে উঠছে, একটা বেশ বাঁধা গোছের উপার্জন নেই, আমার হাত খালি, ওর বাপেরও ওদিকে চার নেই। এই সময় ভগবান যদি নিজে একটু যোগাযোগ করে দিলেন, তো তাছাড়া কোনো মতেই উচিত নয়। শেষের কথাগুলো নিকুঞ্জলাল তীক্ষ্ণ উৎসুকে শুনিয়া যাইতেছিলেন। অভিষিপ্ত সুযোগটাকে আপনা হইতেই এত কাছে আসিয়া পড়িতে দেখিয়া প্রায় সংযম হারাইছিলেন। কোনো মতে নিজেকে সামলাইয়া লইলেন এবং অত্যন্ত ঘন ঘন হুঁকা টানিতে লাগিলেন। তবু মনটা খুব তোলপাড় করিতে লাগিল। আরও অনেকক্ষণ কথাবার্তা হইল, আরও অনেক সৎ পরামর্শ। এই পরিচয়টাকে কত রকমে কামধেনু করিয়া লওয়া উচিত এবং উচিত, এই সমস্ত নানা রকম হিতৈষণার কথা। সব শেষে প্রস্তাবটা একেবারে পুরোপুরি না আনিয়া ফেলিলেও সামান্য অতি সূক্ষ্ম একটি ইঙ্গিত দিয়াই রাখিলেন নিকুঞ্জলাল। কথাটা একসময় পাড়িবার সুবিধা হইবে। খুব চটুল একটি হাসি হাসিয়া কহিলেন, আরও একটা জান্দ্রেল মতলব ঠাউরে আছি হে অন্নদা, নেহাত বসে নেই তোমার নিকুঞ্জ দাদা। অন্নদাচরণের আন্দাজটা অত বেশি উঠিতে পারিল না, তবু একটু আশান্বিতভাবে প্রশ্ন করিলেন, কি মতলব দাদা? নিকুঞ্জলাল বলিলেন, দেখবে দেখবে তখন বলো। আরও একটু সূক্ষ্ম হাসি ঠোঁটে জাগাইয়া মৃদু মৃদু তামাক টানিতে টানিতে আর চোখে অন্নদাচরণের মুখের পানে চাহিয়া রহিলেন। যাওয়াই স্থির হইল। তবে বর্ষার সময়টা চাষবাসের হ্যাঙ্গামায় একটু লাগিয়াই থাকে। যাই যাই করিয়াও দেরি হইতে লাগিল। ইতিমধ্যে নিকুঞ্জলালের কাছে দুইখানি চিঠি আসিল। ছোট গুরু ঠাকুরের পায়ের ধুলা না পড়ার জন্য অনেক দুঃখ অভিমান করিয়া লেখা। পরেশনাথ কি এতই অযোগ্য? প্রথম সাক্ষাতে আলাপ পরিচয়ে কি কোনো অপরাধ হইয়া পড়িয়াছিল? হইলেও যে শিষ্যস্থানীয়, সন্তান স্থানীয়, তাহার কি ক্ষমা নাই? এইরকম অনেক করিয়া লেখা। নিকুঞ্জলাল দ্বিতীয় চিঠিটা হাতে দিয়া একটু ক্ষুণ্ণভাবে মুখটা গম্ভীর করিয়া বলিলেন, দেখো হে, উত্তরটা তুমি না হয় দিয়ে দাও, যা হোক একটা। একদিকে জমিদার শিষ্য, একদিকে ভাই, আমি মাঝখান থেকে কথাটা দিয়ে বড়ই অন্যায় করেছিলাম, এখন বুঝছি। এদিকে আমারও একবার যাওয়া দরকার, বাড়ি বয়ে এলো অত বড় লোকটা, কিন্তু মুশকিল হয়েছে, তুমি একবার হয়ে না এলে আমি কোনো মতেই তার সামনে হতে পারছি না। কাজের সঙ্গে সত্যই একটু কুণ্ঠাও লাগিয়াছিল। অলক্ষ্য হইলেও গড়িমসি করিবার সেইটেই বোধ হয় বিশেষ কারণ। কিন্তু আর ঠেলিয়া রাখা গেল না। ভাদ্রের মাঝামাঝি অন্নদাচরণ দ্বিধা সংকোচ লঙ্ঘন করিয়া যাত্রা করিলেন। নিকুঞ্জলালের পরামর্শ মতোই কথাটা গ্রামে এবং বাড়িতেও গোপন রাখা হইল। নিকুঞ্জলাল বলিলেন, লোকের নজর বড় খারাপ হে, সেদিন কটা টাকা প্রণামী দিয়ে গেল, তাইতেই অনেকের চোখ করকর করছে। থাক না, লক্ষ্মী যদি হয় কৃপাদৃষ্টি, মা যদি আসেনি আলো করে, তো কারুর জানতে তো বাকি থাকবে না। বাড়িতেও এখন কাজ নেই জানিয়ে, মেয়েদের পেটে থাকেই না কথা। আর ভাইটি তো দেখতেই পাচ্ছ, বোধহয় পণ্ডিত মশাইয়ের সঙ্গে বসে এই নিয়ে এক মহাকাব্যই লিখে সাতখানা গ্রামে ঢ্যাঁড়া পিটিয়ে বেড়াবেন। ঢ্যাঁড়া পিটাইলেন অন্নদাচরণ নিজে। শ্বশুরবাড়ির নাম করিয়া দিন পাঁচেক পরে হরিপুর হইতে ফিরিয়া মাসাধিক তাহার মুখে আর অন্য কোনো কথাই রহিল না একরকম। বাড়ি যখন ফিরিলেন তখন বৈকাল। বসন্ত কুমারীর এ সময়টা পাড়ায় টহল দেওয়ার জন্য আলাদা করিয়া রাখা। জানা থাকিলেও একবার খোঁজ করিলেন, না পাইয়া রসিকলালের খোঁজ করিলেন। হারান খিড়কির পুকুরের ধারের বেড়াটাতে গোটাকতক নতুন বাঁধন দিতেছিল। আসিয়া গড় করিয়া দাঁড়াইল। অন্নদাচরণ তাহার পানে চাহিয়া প্রশ্ন করিলেন, এই যে আজ বেরোসনি যে? হারান বলিল, সেই কথাই তো এতক্ষণ ছোট মাকে কইছিলুম। বলি, বেরসোর দাগা ষাঁড়ের মতো কাঁধে বাক্সটা চাইপে একা টহল দিয়ে বেড়ালে যদি চলতো, তো না হয় একাই। অন্নদাচরণ রাগিয়া উঠিলেন, বলিলেন, ও, আর তিনি বুঝি কাব্যি করে বেড়াচ্ছেন? সংসারের যে অবস্থা, ঘাড়ে আইবুড়ো মেয়ে, দাদা আছে, কিসের তোয়াক্কা? তা বলে দিবি, দাদাও তোয়াক্কা রাখে না, কারোর তোয়াক্কা রাখে না। ঘুড়ি টুড়ি বেচে ফেলে ওর ছড়া নিয়ে থাকুক, ঘুরে দেখবার কিছু দরকার নেই। যার দেখবার তিনিও দেখছেন। বলে দিবি দেখে নিতে, একা কারোর একটি কানা করিও স্পর্শ না করে যদি আমি গিরির বিয়ে না দিতে পারি, তো
এমন সময় সদর দরজা দিয়া মন্থর গতিতে বসন্ত কুমারী প্রবেশ করিলেন। বলিলেন, এসেই আরম্ভ হয়েছে? শ্বশুরবাড়ি হপ্তাকে হপ্তা কাটিয়ে এসেই মুখ সাপট, তা না হলে আর পুরুষ মানুষ কিসের? অন্নদাচরণের ঠিক রাগের মেজাজ ছিল না, পুরস্কারের জন্য দম্ভটাই ওই ছদ্মরূপে বাহির হইতেছিল। বসন্ত কুমারীর উপস্থিতিতেই ঠান্ডা হইয়া গেলেন। একটু হাসিয়ায় ঠাট্টার ভাবে কহিলেন, এই যে এসেছো, তাই তো বলি। আর টহলদার না হলে টহলদারের জন্য ওকালতি করে কে? এদিকে একটা মানুষ যে 10 ক্রোশ পদ বেয়ে। অন্নদাচরণের মেজাজ ভালো থাকুক, কিন্তু বসন্ত কুমারীর ছিল না, না থাকেবারই কথা। একটু বেশ খোঁচা দিয়াই বলিলেন, 10 কোষ পদ বেয়ে যে আবার আসবে, শ্বশুরবাড়ির আদর ছেড়ে সে আবার নিজের কুড়ের কথা মনে পড়বে, এ ভরসা ছিল না। থামো বাপু, আমায় খেপিয়ে তুলো না। দুই ভাইয়ের আক্কেল দেখে দেখে। অন্নদাচরণ রহস্যচ্ছলেই বলিলেন, অথচ নিজেই বেআক্কেলের মতো কথা বলছো। শ্বশুরবাড়িতে শুকনো আদর নিয়ে থাকা চলে কখনো? শ্বশুরবাড়ির যা সার বস্তু তা তো এইখানেই। রান্নাঘরের দোরের অন্তরালে ভাতৃবধূর কৌতূহলী ঘোমটায় পাড্ডায় নজর পড়িয়া থামিয়া গেলেন। হারান তামাক সাজিয়া দিয়া গেল। হুকাটা হাতে করিয়া একটা টুলে বসিয়া কয়েকটা টান দিলেন। কিভাবে যে আরম্ভ করিবেন যেন বুঝিতে পারিতেছেন না। শেষে কোটের পকেট থেকে মানিব্যাগটা বাহির করিয়া বলিলেন, আর নাও, এইটে আগে তুলে রাখো, একেবারে আলাদা করে। ব্যাগটাকে এত স্ফীতদৌড় খুব কমই দেখা গিয়াছে। বিশেষ করিয়া 5টা দিনের প্রবাসের পর উদরটা খালি থাকিবারই কথা। বসন্ত কুমারী উপরে উপরেই একবার টিপিয়া একটু বিস্মিতভাবে প্রশ্ন করিলেন, অনেকগুলো টাকা মনে হচ্ছে, কার গা? খুব জিজ্ঞেস করা তো। অন্য কার টাকা তোমায় বাক্সয় তুলতে বলবো? 5 দিন শ্বশুরবাড়ি আদর খেয়ে আমার মাথা এতটা খারাপ হয়নি। রঙ্গ রাখো, কত টাকা আছে? ধার করলে নাকি? কথাটা প্রকাশ করিয়া ফেলিবার জন্য অন্নদাচরণের জিভ নিষ্পিস করিতেছিল। বলিলেন, না, তোমাদের থেকে পার হবার জো নেই। আর যদি বলি ধার নয়, তখন কোথা থেকে এলো তাহলে? কি বৃত্তান্ত? বলবো একদিন, শুনোক্ষণ, তাড়াতাড়ি কিসের? স্ত্রী অভিমান ভরে মুখ ভার করিয়া বলিলেন, ঘাট হয়েছে, এত কথা উঠবে যদি জানতাম। ঘরের পানে পা বাড়াইতে অন্নদাচরণ বলিল, এতে আর রাগের কি হয়েছে? শুনবে শোনো, নকুবার আর কি আছে? চুরি করেও আনা নয়, চামারি করেও আনা নয়। লক্ষণ দেওরটিকে বললে গায়ে লাগে, কিন্তু সংসার করতে হলে শুধু পণ্ডিত মশাইয়ের সঙ্গে কাব্যচর্চা নিয়ে থাকলেই চলে না। 5টা লোকের সঙ্গে মিশতে হয়, দুটো ভালো মন্দ কথা বলতে শিখতে হয়। সমাজের মধ্যে যাকে বলে বিশিষ্ট, তা একজন হতে হয়। গিরিবালা জ্যাঠাইমার সঙ্গে বেড়াইতে গিয়া নিকুঞ্জলালের বাড়ি একটু আটকাইয়া পড়িয়াছিল। আসিয়া উপস্থিত হইয়াই বিস্মিতভাবে বলিল, ও মা, জ্যাঠামশাই, কখন এলে? আজকাল আর ছুটিয়া চলে না, বিশেষ করে মা বা জ্যাঠাই কাছে পিঠে থাকে যদি। তবুও কয়েকদিন পরে জ্যাঠামশাইকে পাইয়া যেন বর্তাইয়া গেছে। ওরই মধ্যে একটু অসংযত গতিতে আসিয়া বলিল, কখন এলে জ্যাঠামশাই? ও মা, এখনো জামা জুতো পর্যন্ত খোলেননি। জামার বোতাম খুলিতে আরম্ভ করিয়া দিল। অন্নদাচরণ কন্যার পিঠে হাত বুলাইতে বুলাইতে হাসিয়া বলিলেন, তাই তো বলি, মায় আর অন্যজনে তফাৎ আছে বই কি। একজনের কাছে বাড়িতে ঢোকবা মাত্র তাড়া। না, চটিয়ে কাজ নেই। মায়ের আদর আর কদিনই বা খাবো? বিদায় দেওয়ার সুযোগে আনন্দও হয়, এদিকে আবার কথাটা মুখে আনিলেই গলাটা ভারী হইয়া আসে। গাঢ় প্রীতি ভরে পিঠে আরও গোটাকতক টান দিয়া একটু চুপ করিয়া তামাক খাইলেন। তাহার পর বলিলেন, হ্যাঁ, যা বলছিলাম, পা তুলে যায়নি, শ্বশুরবাড়ি যাওয়ার ভারী ফুরসত তো। বসন্ত কুমারী অতিমাত্র আশ্চর্য হইয়া প্রশ্ন করিয়া বলিলেন, তবে? অন্নদাচরণ বলিলেন, সেই সেবারে নিকুঞ্জদার ওখানে হরিপুরের রাজা এসেছিলেন, মনে আছে? বসন্ত কুমারী বলিলেন, ও মা, মনে থাকবে না? অতগুলো টাকা পেন্নামি দিয়ে গেল। নিজে হাতে দেয় না, আদায় করতে জানতে হয়। আর তারপর গিয়ে অবধি চিঠির পর চিঠি, কি নজরে যে দেখে ফেলেছিল, তা ফুরসত হলে তবে তো যাবে মানুষে। শেষে আর ঠেকানো ভালো দেখায় না, দেখে দুগ্গা হরি বলে। রাজা বলিয়া পরিচয় দিয়া কথাগুলো এমন অবহেলার সহিত বলিয়া যাইতেছিলেন, আর সঙ্গে সঙ্গে অনাড়ম্বরভাবে নিজেকেও এমন একটি মর্যাদা দিয়া যাইতেছিলেন যে বসন্ত কুমারী বিস্ময়ের আর কুল পাইতেছিলেন না।
খানিকক্ষণ অবাক হইয়া থাকিয়া প্রশ্ন করিলেন, হ্যাঁ গো, দামু দিদি বলছিল তারা সত্যি মস্ত বড় মানুষ, পারলে চিনতে? যত্ন আত্মি। চিনতে পারার কথা কি, কোথায় রাখবে কি করবে ভেবে পায় না। বড় মানুষ কি আমিও দেখিনি? দেখেছি। বাড়িতে একটা মহল বাড়লো, কি একতলার উপর খান কত ঘর উঠলো, তো মাটিতে পা পড়ে না। 3 মহলের দেউড়ি বাড়ি, সদর দরজায় ভোজপুরি দারোয়ান মোতায়েন, জুড়ি গাড়ি, লোকজন আমলা পাই গিজগিজ করছে। কিন্তু একবার মনে হবে যে এই লোক আবার এইসবের মালিক। আবার ছোট ঠাকুর বলতে তো অজ্ঞান। কটা দিন রইলাম, একটু চোখের আড়াল করা নয়, সর্বদা কাছে বসিয়ে আলাপ আলোচনা সলা পরামর্শ। কেউ এলো তো, আর লোকজন আসা তো লেগেই রয়েছে। অমনি পরিচয় করে দেওয়া, তেজপুরের অমুক বাড়ুজ্জে, আমার বড় ঠাকুরের ভাই, মহাবিচক্ষণ ব্যক্তি, হেন তেন। অত কি মনেও আছে? ভেবেছিলাম গিয়ে একটা দিন কোনো রকমে কাটিয়ে চলে আসবো। রাজবাড়িতে থাকা কি আমাদের ধাতে পোষায়? তা আসতে দিলে তো। আজকাল আজকাল করে শেষে আসবার সময় প্রণাম করে 10 টাকার ওই 10খানি নোট। তাও কত যেন কিন্তু। বুঝছি আপনার উপযুক্ত হলো না, সামনের পুজোর খরচটা রয়েছে, নইলে। সকলে স্তম্ভিত হইয়া শুনিতেছে, চিত্তার্পিতের মতো। আওয়াজ যাহাতে রান্নাঘরে ভাতৃবধূ পর্যন্ত পৌঁছায়, অন্নদাচরণ গলাটা তদুপযোগী বড় করিয়া লইয়াছেন ক্রমে। হারানকে একবার সতর্ক করিয়া দিলেন, শুনছি শোন, বাড়ির চাকর ক্ষতি নেই, তবে খবরদার বাইরে লোক জড়ো করে ঢাক পিটবিনি। তোর আবার সে রোগডি আছে, মানুষের কুনজরে পড়তে দেরি হয় না। আর যা সব শুভাকাঙ্ক্ষী চারিদিকে। বসন্ত কুমারী বলিলেন, হ্যাঁ গা, সত্যি সব? তা মিথ্যেই বা কেন বলবে বাপু? আর ওই তো টাকাও রয়েছে, কিন্তু কেমন কেমন যেন ঠেকছে বাপু। তাই বা কেন গা? ভগবান যেমন মন্দ করেছেন, তেমনি আবার ভালো লোকে কি করেননি? একটু চিন্তান্বিত রহিয়াছেন যেন। কোথায় বেশ পরিষ্কার হইতেছে না যেন ব্যাপারটা। অন্নদাচরণ আবার একচোট আরম্ভ করিবার জন্য হুঁকা টানিয়া দম সংগ্রহ করিতে লাগিলেন। চাপা আবেগে মুখটি রাঙা হইয়া উঠিয়াছে। হারান আবার বেড়ায় বাঁধন দিতে আরম্ভ করিয়াছে। গিরিবালা ঔৎসুক্য বশে কি একটা প্রশ্ন করিতে যাইতেছিল। এমন সময় বসন্ত কুমারী যেন কতকটা নিজের মনেই বলিলেন, ভালোই, ভগবান একটু মুখ তুলে যদি চান। অন্নদাচরণ বলিলেন, চাইবেন, তবে দেওরটিকে একটু গা করতে বলো, একটু মানুষ হতে বলো। নিকুঞ্জ দাদা অভিভাবকের মতো রয়েছেন, আমিও একবার হয়ে এলাম। এই সময় পয়সা টসার হচ্ছে, মাসে একবার করেও যদি হরিপুরে ডাক হয় তো টাকা কামিয়ে এলে যাবে। তুলেও এসেছি কথাটা একটু, তবে 2-4 বার হাঁটাহাঁটি করতে হবে, তাও যাবে। আর যাই যদি, তো কথাবার্তায় দিব্যি একটা বিচক্ষণ মানুষের মতো। বসন্ত কুমারী বলিলেন, হাবা নয় বোকা নয়, পারবে না কেন? আর হবে পারতে, ভগবান যখন দিচ্ছেন একটু সুবিধা করে। নিকুঞ্জলাল গ্রামে ছিলেন না। সন্ধ্যার সময় অন্নদাচরণ ঘোষালদের বাড়ি, মিত্তিরদের বাড়ি এবং গতাত আছে এমন আরও 2-একটা বাড়ি চক্কর দিতে গেলেন। যেখানেই গেলেন হরিপুরের রাজবাড়ির পরিচয়ের টুকরা টাকরা একটু ছাড়িয়া আসিলেন, অবশ্য খুব অনাসক্তভাবে। হ্যাঁ, নামডাক যা শুনেছিলাম তা মিছে নয়। অবশ্যই তাই বলে যেতে বলতে হবে জনায়ের মুখুজ্জে কি মনসাতলার রায়দের মতো কিছু একটা, তা নয়। তবে আমাদের বেলে দক্ষিণ পাড়ার চৌধুরীরা, না, কিসে আর কিসে। তা হোক গে, টাকা কিছু সবার সমান হয় না, তবে মেজাজ, হ্যাঁ, সে একটা দেখবার জিনিস বটে। কি দরাজ হাত, দান ধ্যান সদাব্রত, সে এক এলাই কাণ্ড, না দেখলে বিশ্বাস হয় না। বাড়ি বাড়ি ঘুরিয়া যেটুকু সময় রহিল, ফিরিবার পথে ধর্মতলার চাতারে কাটিল। জায়গাটা পাড়ার আড্ডা, অনেকেই সন্ধ্যার পর সমবেত হয়। জমিদার বাড়ি লইয়াই আলোচনা চলিতেছিল। চৌধুরীদের ভাগাভাগি হইয়াছে, এইবার পূজা হইবে 2টা। রেষারেষির মধ্যেও ঘটাটা এবার অন্যবারের চেয়ে বেশি করিয়াই। অন্নদাচরণ উপস্থিত হইলেন। তর্কালঙ্কার বলিলেন, এই যে অন্নদা, কটা দিন ছিলে কোথায় হে? আর রসিক বললে শ্বশুর বাড়ি। জিজ্ঞাসা করলাম, এতদিন শ্বশুরালয়, নতুন বিবাহ করলে নাকি দাদা তোমার? হা হা। তারপর? অন্নদাচরণ হাত বাড়াইয়া বলিলেন, শ্বশুর বাড়ি, ভায়া খুবই ফুরসত দেখছেন দাদার, দাও। তর্কালঙ্কারে হাত হইতে নস্যের ডিবাটা লইয়া বলিলেন, একটু বাইরে বরাত ছিল, রেষারেষির কথা কি হচ্ছে। এবারে চৌধুরীরা পৃথক হলো কি না, প্রতিমাও দুটো হবে।
অনাথ বলছে পুজো কাকে বলে এবার দেখিয়ে দেব। অনন্ত আবার একটু কৃপণ কি না? অন্নদাচরণ নস্য লইয়া ডিবাটা ফেরত দিলেন। হাতটা ঝাড়িতে ঝাড়িতে বলিলেন, খুড়োর উপর যদি এতই টেক্কা দেবার ইচ্ছে অনাথের তো এই বেলা লোক পাঠিয়ে দিক না। হরিপুরে কৃষ্ণনগরেরা কুমারের এসেছে, কজনকে নিয়ে আসুক। ওদিক থেকে একজন প্রশ্ন করিল, হরিপুরে রাজাদের বাড়ি? অন্নদাচরণ বলিলেন, রাজা না হাতি, জমিদারি। তবে হ্যাঁ, জমিদারেরই যা বলবলা দেখে এলাম, তাতে অনেক রাজরাজরাকেও মাথা হেট করতে হয়। পরদিন সন্ধ্যার পর নিকুঞ্জলাল ফিরিলেন। উচ্ছ্বসিত বিবরণ, মায় প্রণামীর কথাটা পর্যন্ত তামাক টানার মধ্যে অল্প অল্প মাথা দুলাইয়া শুনিয়া বলিলেন, হলো তো? অথচ তুমি ভয় পাচ্ছিলে, যেন তোমায় বাঘের মুখে পাঠাচ্ছে, কিসিঙ্গির মুখে পাঠাচ্ছে নিকুঞ্জ দাদা। তবে নিকুঞ্জ দাদার ওই এক কথা সর্বদাই মনে রাখবে রে ভাই, ওরা রাজা, আমরা গেরস্থ। টাটকা টাটকি নিজের কাজটুকু গুছিয়ে নেওয়া। পরের দিনটা আর পারিলেন না। তাহার পরের দিন নিজেই হরিপুরে যাত্রা করিলেন। রসিকলালের শরীরটা একটু অসুস্থ ছিল। পরদিন সকালে আর বাহির হইলেন না। কয়েক জায়গায় প্রয়োজনীয় ওষুধ বিলি করিয়া প্রায় দুপুরের কাছাকাছি হারান গড়গড় করিতে করিতে বাটিতে প্রবেশ করিল। হারানে বলে বেড়াবে কি? সওয়ালের জবাব দিতে দিতে হারানের পথ চলা দায় হয়ে উঠেছে। বেলে তেজপুরে বোধহয় হেন একটি লোক নাই যে হরিপুরের বাবুদের কথা না জানে। প্রাণের দায়ে রাস্তা ছেড়ে বন বাতার ধরে এসব শেখানো। কি রে হারান, তোর বড় কর্তা নাকি হরিপুরে গিয়ে? দাদা তো, বলিয়া রসিকলাল বাহিরে আসিয়া এই সুযোগে অগ্রজের চরিত্রের এই হালকা দিকটা লইয়া একটা সুমিষ্ট মন্তব্য করিতে যাইতেছিলেন। এমন সময়, কই গো দিদি, বলিয়া কাত্যায়নী সদর দরজায় ঠেলিয়া ভিতরে প্রবেশ করিলেন। সঙ্গে একটি পুটলা হাতে করিয়া বিকাশ। কাতু দিদি যে, বলিয়া রসিকলাল দা হইতে নামিতে নামিতে কহিলেন, কি সৌভাগ্য! পদ ভুলে নাকি? অবৌদি, কে এসেছে বেরিয়ে দেখো, সে বিকাশও এসেছে। বাহ, বেশ। বসন্ত কুমারী ওদিককার ঘর হইতে বাহির হইয়া আসিলেন। কে? আমাদের কাতু? ও মা, তাই বলি সকাল থেকে বাচক নাচে কেন? বিকাশও এসেছে। অনেকদিন পরে। আমি সেদিন ছোট বউকে বলছিলাম, হ্যাঁ রে, বিকাশ এদিকে প্রায় বছর খানেক হলো আসেনি। তেজপুরের বড় পিসিকে ভুলে গেল নাকি? থাক থাক, হয়েছে বাবা, দীর্ঘজীবী হও, বংশের মুখ উজ্জ্বল করো। কাত্যায়নী বলিলেন, হ্যাঁ, তোমাদের আশীর্বাদে তারই যেন একটু রাস্তা হয়েছে দিদি। আর বছর তো অসুখে অসুখে গেল। এবছর সুভালাভালি পাসটা দিলে। কবে সিংহবাহিনীর তলায় নাকি মানত করে গেছিল, তাই দিতে। বসন্ত কুমারী দেবরের পানে চাহিয়া বলিলেন, পাশের খবর তো ঠাকুরপো অনেক দিন হলো দিয়েছিলে। কাত্যায়নী খিলখিল করিয়া হাসিয়া উঠিলেন, বলিলেন, ও মা, তা জানো না বুঝি? ভাইপো তোমাদের শেয়ানা কত। বিকাশ লজ্জিতভাবে মুখটা ঘুরাইয়া লইয়া তাড়াতাড়ি ছোট পিসির ঘরের দিকে চলিয়া গেল। কাত্যায়নী একবার তাহার প্রাণে চাহিয়া লইয়া বলিতে লাগিলেন, পাশ করার খবর পাওয়া অবধি ক্রমাগত খ্যাচ খাচ্ছি। ওরে বিকাশ, ঠাকুর দেবতার নামে মানত, পুজোটা চুকিয়ে আসি। কোনো মতে গা করে না। শেষে একদিন খিচিয়ে মিচিয়ে বললে, হ্যাঁ, আমায় তেমনি বোকা পেয়েছেন কি না, ঘরের পয়সা বের করে পুজো দেব। পাশ করার খবর পাওয়ার দিনই মনে মনে বলে দিয়েছি, আর জলপানি না পেলে। তিনজনে উচ্চস্বরে হাসিয়া উঠিলেন। বসন্ত কুমারী হাস্যজনিত অশ্রু মুছিতে মুছিতে বলিলেন, কি জ্বালা! ঠাকুর দেবতার সঙ্গে এ কি তঞ্চকতা বল দেখিন। চল, আয়, উঠোনে দাঁড়িয়ে আছি। ঘরের দিকে যাইতে যাইতে কাত্যায়নী কাহিনীর জেরটা ধরিয়া বলিলেন, তা অমন না হলে জব্দ হন না ঠাকুর দিদি। জলপানির খবরটিও পাওয়া গেল। প্রথম টাকা হাতে আসতে এই ধরে নিয়ে এসেছি। আর বড়ু কোথায়? গিরি ছেলেরা পুঁতি মামার বাড়িতে আছে তো, কতদিন যে দেখিনি। রসিকলাল বলিলেন, এ পুজো ঠিক যে সিংহবাহিনীর পাওনা বলবো তা বলবো না। বিকাশ যে জলপানি পাবে এ তো ধরা কথা। আজকের পুজোর জোরে ওকে যদি বড় একজন নেতা কি বড় একজন কবি। ভাজ বক্র দৃষ্টিতে দেবরের পানে চাহিয়া শুনিয়া যাইতেছিলেন। বাধা দিয়া বলিলেন, ক্ষমা দাও বাবু, সিংহবাহিনীর মানত করেই বুঝি নিজে কবি হয়েছ। উঠতে বসতে দাদার মুখ নাড়া, উঠতে বসতে। আবার খিলখিল করিয়া হাসিয়া উঠিলেন। হাসি থামিলে বলিলেন, গুণধর বিশেষ আলাপর কথায় হাসবো কি তোর কথা জবাব দেব?
ছেলেরা স্কুলে, ছোট বউ গিরিকে নিয়ে ঘোষালদের বাড়ি স্বাদের নেমন্তন্ন খেতে গেছে। নে, হাত মুখ ধো কাতু। বিকাশ একটু একলা পড়িয়া গিয়া ঘরের মধ্যে চুপ করিয়া বসিয়াছিল। বসন্ত কুমারী প্রবেশ করিয়া দেখিয়াই বলিলেন, ও মা, চুপ করে বসে রইলি যে বিকাশ, নে হাত পা ধুয়ে একটু ঠান্ডা হো। এ যেন মনে হচ্ছে আবার সিংহবাহিনীকে কি করে ফাঁকি দিবি, মনে মনে তার মতলব। আবার হাসি উচ্ছ্বসিত হইয়া উঠিল। ওই রকম হাস্যোচ্ছল প্রসন্ন আলাপের মধ্য দিয়া অভ্যাগতদের তত্ত্বাবধান চলিল। হারানকে এসব বলিয়া দিতে হয় না, নিজেই গিয়া ঘোষাল বাড়িতে বরদা সুন্দরীকে খবরটা দিয়া আসিল। তাড়াতাড়ি আহার সারিয়া দুপুরের একটু পরে গিরিবালাকে লইয়া তিনি চলিয়া আসিলেন। বেটা ছেলেদের আহার হইয়া গিয়াছিল। বসন্ত কুমারী আর কাত্যায়নী রান্নাঘরের দায় বসিয়া নিশ্চিন্তভাবে গল্প করিতে করিতে আহার করিতেছিলেন। এমন সময় কন্যাকে লইয়া তড়িৎ পদেই বরদা সুন্দরী আসিয়া উপস্থিত হইলেন। শয়নকক্ষের দিকে নজর ছিল। কাত্যায়নী বলিলেন, এদিকে দিব্যি যা হোক মা, মেয়ে সাতকোষ থেকে এসে হাঁ পিত্তিস করে বসে, আর মা ওদিকে নেমন্তন্ন খাওয়ায়। গিরিবালা পরিবর্ধমান বয়সে সব গাম্ভীর্য এক নিমেষে ভুলিয়া গেল। একরকম ছুটিয়ায় গিয়া মাসিকে জড়াইয়া তাহার কোলে মাথাটা গুঁজিয়া দিয়া প্রশ্নে প্রশ্নে তাহাকে অস্থির করিয়া তুলিল। বরদা সুন্দরী বলিলেন, সে কথা বলতে পারবে না দিদি, হারানের মুখে অবধি কি ও আর শুনে তর্স হয়েছিল? কে বলি মা চলো মা চলো, যত গা টিপে বলি রোষ একটু এসেছিস একটা বাড়িতে নেমন্তন্ন খেতে। কাত্যায়নী শুনিয়া হাসিলেন। বসন্ত কুমারীকে সাক্ষী মানিয়া বলিলেন, শুনে যেও দিদি, বলে ধর্মের কল বাতাসে নড়ে, মা আর বোনে তফাৎ নেই। একদিন পরে দিদি এত দূর থেকে এলো, নেমন্তন্নের লোভে বোন। ভগ্নী রাগের অভিনয় করিয়া বলিলেন, দেখো তো কথার ঢং, আমি তাই বললাম নাকি? তুমি বলো দিদি, 5টা মানুষ একত্র হয়েছে, পারা যায় সেখানে তাড়াহুড়ো লাগিয়ে গেরস্থকে ব্যতিব্যস্ত করে তুলতে? তবুও দিদির আসার কথা শুনে আমার মনটা আনচান করছিল। ওদের সেজ বউকে বলে কয়ে ওপর ঘরে আলাদা জায়গা করিয়ে খেয়ে দিয়ে আসছি, তাতেও কি তারা মায়ের অর্ধেকটা নাকে মুখে গুঁজে। কাত্যায়নী বঞ্চিকে বা হাতে জড়াইয়া বুকের কাছে চাপিয়া ধরিলেন, বলিলেন, বেশ করেছে, অর্ধেক খেয়ে উঠে এসেছে, বাকি খিদেটুকু আমার পাতে মেটাবে, না হলে আমারও মনে একটা খুঁতখুঁতানি থেকে যেত। শিমুরে আমার পাতে খাওয়া গিরির একটা নিত্য কর্ম ছিল না। বসন্ত কুমারী একটু বেদনাস্থিমিত কণ্ঠে বলিলেন, নে, খাইয়ে সাধ করে যতটা দিন পারিস, হাড় তো হয়ে এলো। ইস, তাই নাকি? কি একটা বলিতে গিয়াই কাত্যায়নী সঙ্গে সঙ্গে থামিয়া গেলেন। হঠাৎ যে একটু অন্যমনস্ক হইয়া গেছেন সেটা কেহ বুঝিবার আগেই গিরিবালাকে বুকের আর একটা চাপ দিয়া হাতটা গুটাইয়া রইলেন। থালাটা সামনে ঠেলিয়া দিয়া বলিলেন, নে, খেয়ে নে। বসন্ত কুমারী আর বরদা সুন্দরী দুজনেই বলিয়া উঠিলেন, দেখো কাণ্ড, ওকে খাওয়া হলো? কাত্যায়নী বলিলেন, পথ চলে এলে নাকি খিদে থাকে? আমার তো কমে যায় বাপু, কেমন উল্টো ধাত। আর যা একরাশ দিয়েছিলেন দিদি, নে খেয়ে নে গিরি। তোর আবার বিকাশ দাদা এসেছে, ঘুমিয়ে পড়েছে বোধহয়, নলে এতক্ষণ তো কবার খোঁজ করলে। হারান ঝির মারফত সংবাদটা পৌঁছাইয়া দিয়াছিল। সে বিকাশের কথাটা ভুলিয়াই হোক অথবা অপ্রয়োজন মনে করিয়াই হোক আর বলে নাই। গিরিবালা পুলকিত হইয়া বলিল, বিকাশ দাদা কই, সে কথা তো বলেনি, বলছিল মা। বরদা সুন্দরী বিস্মিত এবং পুলকিত হইয়া বলিলেন, কই না, সেও এসেছে নাকি? বসন্ত কুমারী বলিলেন, ঘুমোচ্ছে নিশ্চয়ই, আর থাক একটু, হাক্লান্ত হয়ে এসেছে। গিরিবালা নিমন্ত্রণ খাওয়ার মতোই তাড়াহুড়ো করিয়া আরম্ভ করিয়া দিল। বলিল, হ্যাঁ ঘুমোতে দিলে তো, এবার এতদিন গিয়ে রইলাম, একদিনের তরেও এলেন না কলেজ ছেড়ে। কাত্যায়নী বলিলেন, তা যাক তুলুকে, আর সত্যিই তো, 2টো দিনের জন্য এসে যদি ঘুমিয়ে কাটাবে তো ভাই বোনদের সঙ্গে একটু মিশবে কখন? ওদের জন্য কলকাতা থেকে কি সব বই কিনে নিয়ে এসেছে, দেবে। কি ভালোটাই যে বাসে ওদের, বিশেষ করে গিরিকে। গিরির কথা যদি উঠলো তো কি বলে যে প্রশংসা করবে ভাই, যেন ভেবে পায় না। বসন্ত কুমারী একটু ক্রুদ্ধ কণ্ঠে বলিলেন, নিজে তো আর বোন দিলেন না ভগবান এ পর্যন্ত একটি, সাধ হয়তো। কাত্যায়নী বলিলেন, ও মা, তা বুঝি শোনোনি ছেলের কথা? দুই জায়ে জিজ্ঞাসু নেত্রে চাহিলেন। কাত্যায়নী বলিলেন, একদিন হুট করে বলে বসলো, আমার কি মনে হয় যেন পিসু পিসিমা, মনে হয় আমার যেন মার পেটের বোন আর না হয়। সে কি রে, বিয়ের ভাবনা নাকি?
না, বিয়ের ভাবনা কেন? তার দিকেই তাহলে বেশি টান হবে। অন্তত গিরি ভাববে নিজের বোনকেই বুঝি বেশি ভালোবাসি। কথাটার মধ্যে হাসির যে কিছু ছিল না এমন নয়, তবে সেই সঙ্গে একটি স্নিগ্ধ মাধুর্য ছিল। দুই জায়ে স্মিত বদনে একটু চুপ করিয়া রহিলেন। কাত্যায়নী বলিতে লাগিলেন, বলে ওকে বই থেকে যখন বড় বড় ছেলে মেয়েদের কথা পড়ে শোনায় মাসিমা, সীতা হলেন, সাবিত্রী হলেন, দময়ন্তী হলেন, অন্য অন্য দেশেরও মেয়েরা হলেন, এই তো সব মন দিয়ে শোনে গিরি, দেখে নিও, ও একসময় ওদের মতো হবে। কাত্যায়নী একটু হাসিয়া উঠিলেন, বলিলেন, হ্যাঁ, সে দৈবজ্ঞীর মতো মুখ গম্ভীর করে কথা বলার যদি ধরন দেখো, একলা মনে মনে আরো কত হাসবো। তাহার পর গিরিবালার পিঠে আদর ভরে হাত বুলাইতে বুলাইতে বলিলেন, বলি, তা হবে বই কি, হবে না? অমন চমৎকার স্বভাব, যেখানেই যাক, যার কাছেই যাক, শুধু আশীর্বাদ কুড়িয়েই বেড়াচ্ছে, ও হবে না তো কে হবে? গিরিবালা এদিকে মুশকিলে পড়িয়া গিয়াছে। প্রশংসার চোটে সে ক্রমেই সংকুচিত হইয়া পড়িতেছিল। পলাইতে পারিলে বাঁচে। বিকাশ দাদার ওখানে মনটাও পড়িয়া আছে। কিন্তু এইসব প্রশংসার মূল উৎস বলিয়াই আপাতত তাহার কাছে যাওয়া অসম্ভব হইয়া উঠিয়াছে। তাড়াতাড়ি আহার আরম্ভ করিয়াছিল। হাতটা ক্রমেই মন্থর হইয়া আসিল। পলাইতে পারিলেই বাঁচে, কিন্তু প্রশংসাটা না থামিলে যেন ওঠায় অসম্ভব হইয়া পড়িয়াছে। সময় পাইবার জন্যই পাতের সব কটি খুঁটিয়া খুঁটিয়া আহার করিতে লাগিল। চাচিয়া পুচিয়া যখন প্রায় শেষ গ্রাসটি তুলিয়াছে, গল্পের মধ্যেই কাত্যায়নীর নজর পড়িল। বলিলেন, দেখলে, খিদে রেখে এরকম করে উঠে আসে মানুষের। বিকাশ উঠিল বিকাল করিয়া। সাতু এবং হরু স্কুল থেকে আসিয়া যখন হুড়ুমদুম করে তারাকে ঠেলিয়া তুলিল, এদিক ওদিক করিয়া গিরিবালারও ততক্ষণে প্রশংসাজনিত লজ্জার ভাবটা কাটিয়া গিয়াছে। বিকাশ উঠিতে সেও আসিয়া উপস্থিত হইল। বরদাসুন্দরী কি একটা কাজে ঘরেই ছিলেন। বিকাশ অতিমাত্র বিস্মিত হইয়া তাহার পানে চাহিয়া বলিল, এ কি, দেখেছ ছোট পিসিমা, গিরিটা কত বড় হয়ে গেছে। বিকাশের রকমই ওই, হাসিবার খোরাক রাখিয়া হঠাৎ এমন অসমঞ্জস্য ভাবের কথা বলিয়া বসে এক একবার। তাহার কারণ বিস্ময়ী হইয়া পড়ে ওর প্রধান, যুক্তি একেবারে আড়ালে পড়িয়া যায়। বরদাসুন্দরী হাসিয়া বলিলেন, না, ছোট পিসিমা কি আর দেখেছে? বলে দেখে দেখে মাথা ঘুরে যাচ্ছে। তুই আজ প্রায় 1.5 বছর পরে দেখছিস, বড় মনে হবে না তোর? তুই নিজেই কতটা বড় হয়েছিস ভেবে দেখ না। বিস্ময়ের ঘোরটা কাটে নাই বিকাশের। বলিল, আমি বড় হয়েছি মানে? রহস্যটা যেন ঠিক ধরিয়া উঠিতে পারিতেছে না। বলিল, মানে আমারও বয়স হয়েছে পিসিমা, স্কুল ছেড়ে কলেজেও গেছি। সদ্যোত্থিতের জড়তাটা তখনও লাগিয়া আছে চোখে মুখে। তাহার উপর এই বোকার মতো কথা। বরদাসুন্দরী হো হো করিয়া হাসিয়া উঠিলেন। বলিলেন, দিদি, শোনো সে বিকাশের কথা। হ্যাঁ রে, এক জায়গা থেকে অন্য জায়গায় ঠাঁই নাড়া করে বেড়ালেই বয়স হয়, নইলে হয় না। কি জ্বালা বাপু, তুই না জলপানি নিয়ে পাশ করেছিলি বিকাশ? হ্যাঁ রে। আসলে বিকাশ যে বিস্মিতই হইয়াছে তাহা নয়, সঙ্গে সঙ্গে একটা আঘাতও পাইয়াছে। বিকাশ নিরাশ হইয়াছে। ক্লাসে ওঠা, পাস দেওয়া, কলেজে প্রবেশ করিয়া একটা নতুন জগতে পদার্পণ, এই সবের ভেতর দিয়া নিজের বয়োবৃদ্ধি বরাবরই উপলব্ধি করিয়া গিয়াছে। কিন্তু সেই সময়ের মধ্যে কাছে থাকিলেই যে সর্বক্ষণ তার শরীরটিকে বেষ্টন করিয়া থাকিত, এবং দূরে থাকিলে ঠিক তেমনিভাবেই যে মনটিতে জড়াইয়া থাকিত, সেই গিরিও যে লুপ্ত হইয়া এই অপেক্ষাকৃত গাম্ভীর্যময়ী কিশোরীতে পরিণত হইয়াছে, তাহা ভাবিবার অবসর পায় নাই। এ বিষয়টা যুত না যদি এর মাঝে আরো 2-1 বার সে দেখিত গিরিবালাকে। কিন্তু প্রায় 1.5 বৎসরেরও অধিক ধরিয়া এমনি হইয়াছে। পাশের পড়া, পাশ করা, কলেজ ইত্যাদির হিড়িকে সেও তেজপুরে আসিতে পারে নাই। ওদিকে গিরিবালাও যখন যখন সিমুরে গিয়াছে, সে থাকিয়াছে অনুপস্থিত। বিকাশ বেশ একটু নিরাশ হইল। আধার যত নিচু, স্নেহের যত বেগ, সে আকুল বেগে হঠাৎ যেন একটা সম্ভ্রমের ভাব মিশিয়া বেগটাকে মন্থর করিয়া দিল। ব্যাপারটা সব সংসারেরই ভাই বোনের মধ্যে নিত্যই হইতেছে, এমনকি পিতাপুত্রীর মধ্যেও। কিশোরী কন্যার মধ্যে বাপ কোলের শিশুটিকে হারাইতেছে, যুবতী কন্যার মধ্যে হারাইতেছে বক্ষলগ্ন কিশোরীটিকে।
কিন্তু এটা হইতেছে ধীর নিঃসাড়ে প্রতিদিনের অলক্ষ্য তিল তিল পরিবর্তনের মধ্যে। বহুদিন অদর্শনের পর হঠাৎ এটার উপর দৃষ্টি পড়িলে বুকে ধক করিয়া একটা ধাক্কা লাগে। বিকাশের মনে হইল, যা, সে গিরি কোথায়? কতগুলো অসংলগ্ন যুক্তির মধ্যে আঘাতের হেতুটাকে হাতড়াইয়া ফিরিতে লাগিল। ঠিক এই আকারেই যে জিনিসটা কায়েমি হইয়া রহিল এমন নয়। মেলামেশার মধ্যে আবার এই গিরিবালাও অনেকটা অভ্যাস হইয়া আসিল। গল্প, ফরমায়েশ, উপদেশ, সকালে এবং বিকালে একটু ঠান্ডা পড়িয়া গেলে ৪ ভাই বোনে কাছাকাছি একটু ঘুরিয়া ফিরিয়া বেড়ানো, মধ্যে মধ্যে তাহার কলিকাতার নতুন জীবনেরও গল্প চলে। গিরিবালা যেমন একটু দূরে চলিয়া গেছে, তেমনি শ্রোতা হিসেবে সাতকড়ি এবং হরু আবার বেশি উপযোগী হইয়া উঠিয়াছে। গিরিবালাকে মূলে ইস্কুল জিনিসটাই কি তাহা বুঝাইতে বেগ পাইতে হইত। সাতু এবং হারুকে, বিশেষ করিয়া সাতুকে কলেজ জিনিসটা যে কি ব্যাপার তাহার একটা আন্দাজ দিতে অপেক্ষাকৃত কম বেগ পাইতে হয়। সাতু 4th ক্লাসে পড়িতেছে, যদিও এখনও প্রায় সব বিষয়ে চরম মতামতের জন্য দিদির প্রতিধ্বনি করার অভ্যাসটি অনেকাংশেই আছে, তবু বড় হইয়াছে। স্কুলের বড় সংস্করণ কলেজ যে কি হওয়া সম্ভব বুঝিতে বিশেষ কষ্ট হয় না। বিকাশের গল্প বলার মধ্যে অপেক্ষাকৃত গাম্ভীর্য আসিয়াছে নিশ্চয়, কিন্তু তবু পুরনো মন্দির বা পরিত্যক্ত বাড়ির চারিদিকে একটা কল্পনার কুহেলি বিস্তার করার ঝোঁকটা যায় নাই। একবার বেড়াইতে বেড়াইতে ধর্মতলার বড়বিদীর্ণ ধর্মঠাকুরের মন্দিরে একটা ছাপমারা ইষ্ট অখণ্ড তুলিয়া খুব গভীরভাবে অনেকক্ষণ পরীক্ষা করিয়া বলিল, না, ভাবিয়ে তুললে। গিরিবালা আর সাতু নিরতিশয় কৌতূহলী হইয়া প্রশ্ন করিল, কেন বিকাশ দাদা? বিকাশ গম্ভীরভাবে উত্তর করিল, এর এক একটা ভাঙা অক্ষরের পেছনে যে কত বড় এক একটা ইতিহাস আছে, কত কত বড় কীর্তি সব। যদি কখনো মিউজিয়ামে যাস তো বুঝবি। টুকরোটা পকেটস্থ করিল। গিরিবালা কিছু বুঝিল না, শুধু একবার বটগাছটা আপাত শীর্ষ দেখিয়া বলিল, ওরে বাবা! সাতকড়ি ইতিহাস কথাটা বুঝিল। যথানিয়ম দিদির মতো একবার ওরে বাবা বলিয়া স্বীয় পাণ্ডিত্যের প্রমাণ হিসেবে ইতিহাসের খুব একটা জবরদস্ত নাম আনিয়া হাজির করিল। তৈমুর লঙ্গের কীর্তি বিকাশ দাদা? বিকাশ তাহার পানে চাহিয়া বলিল, কোথায় বেলে তেজপুর আর কোথায় তৈমুর লং? তুই একটু মন দিয়ে পড়াশোনা করবি সাতু। সিংহবাহিনীর মন্দিরে বিকাশের মানসিক পূরণ করায় কাত্যায়নীর বেলেতেজপুরে আসিবার একমাত্র উদ্দেশ্য ছিল না, আরও একটা ছিল। যেদিন আসিলেন সেই দিনই সন্ধ্যার পর কাত্যায়নী সে কথাটা পাড়িলেন। আকাশ পরিষ্কার, বেশ ফুটফুটে জ্যোৎস্না উঠিয়াছে। গাছের খণ্ডিত ছায়া দোল খাইয়া খাইয়া সেটাকে করিয়া তুলিয়াছে সচল। কে যেন আঙ্গুল লতাইয়া উঠোনটায় লক্ষ্মী পুজোর আলপনা দিয়া চলিয়াছে। বরদা সুন্দরী রান্নাঘরে খুন্তি নাড়ার শব্দের সঙ্গে মশলার গন্ধ ভাসিয়া আসিতেছে। অন্নদাচরণের ঘর থেকে গড়গড়ার একটা তৃপ্ত একঘেয়ে শব্দ কানে আসিতেছে। তাহারই সঙ্গে বিকাশের গলার আওয়াজ। মাঝে মাঝে গড়গড়ার আওয়াজটা থামিয়া গিয়া অন্নদাচরণের পৌঢ় কণ্ঠের ভারী আওয়াজ ভাসিয়া আসিতেছে। সমস্ত জিনিসটা উপযুক্ত পুত্রের সঙ্গে পিতার পরামর্শের মতো শান্ত, গম্ভীর। রসিকলালের ঘরের দাওয়ায় সাতকড়ি আর হরু খোকাকে লইয়া কি একটা হুড়োহুড়ি খেলা করিতেছে। মাঝে মাঝে হঠাৎ তাহার কণ্ঠস্বর হাস্যে কলরবে উচ্ছ্বসিত হইয়া উঠিতেছে। গিরিবালা আছে ঘরের মধ্যে, বোধহয় শয্যা রচনা করিতেছে। থাকিয়া থাকিয়া ভাইদের বারণ করিতেছে, ওরে থাম, দেখছিস বাবার শরীরটা খারাপ। রসিকলাল বলিলেন, আমায় এক চিলিম তামাক আগে সেজে দে মাগিরি। একখানি আদর্শ সংসারের চিত্র, শান্ত, তৃপ্ত, আপনাতেই আপনি পরিপূর্ণ। উঠানের মাঝখানে একটি শানের চাতালে কাত্যায়নী একলা বসিয়া বসন্তকুমারীর প্রতীক্ষা করিতেছিলেন। ক্রমে ধীরে ধীরে চক্ষু দুইটি জলে ভরিয়া উঠিল। খানিকক্ষণ যেন একটি স্রোতের মধ্যে শরীরটাকে আলগা করিয়া দিয়া চুপ করিয়া বসিয়া রহিলেন। ক্রমেই কোথায় যেন তলাইয়া যাইতেছেন, তৃপ্তিতে অতৃপ্তিতে মেশানো কোনো এক অতলে। একসময় চোখ দুইটা মুছিয়া উঠিয়া পড়িলেন। একলা একটু এদিক ওদিক করিয়া মনটাকে প্রকৃতিস্থ করিয়া লইলেন। নিকুঞ্জলালের স্ত্রী অসুস্থা,
বসন্ত কুমারী একবার দেখিতে আসিতে গেছেন, এখনই আসিয়া পড়িবেন। তিনি আসিলে দুজনে আবার চাতালটায় গিয়া বসিলেন। খানিকটা একথা সেকথার পর কাত্যায়নী বলিলেন, গিরিশ সম্বন্ধের কিছু হলো দিদি? বসন্ত কুমারী উত্তর করিলেন, কই এখনো তো কিছু হলো না ভাই। মুখে তো ভাত ওঠে না আমার। কর্তারা যে বসে আছে নিশ্চিন্ত হয়ে এমন বলতে পারি না। তবে খুব যে গা আছে তাই বা কই? বাপের অবস্থা তো দেখছই, আপন ভোলা মানুষ, কোনো কথাটাতেই বা আছে সংসারের। জ্যাঠাকে যদি বললে। বসন্ত কুমারী গড়গড় করিয়া যাইতেছেন, কাত্যায়নী মুখ নিচু করিয়া নীরবে শুনিয়া যাইতেছেন। এক সময় মুখটা তুলিয়া প্রশ্ন করিলেন, আমি একটা বলবো দিদি? বসন্ত কুমারী জিজ্ঞার শুনিতে চাহিয়া বলিলেন, কি কথা বল না। গিরিকে আমায় দাও। বসন্ত কুমারী মুখের পানে চাহিয়া বিস্মিতভাবে বলিলেন, বুঝলাম না। একবার কথাটা পাড়িয়া ফেলিয়া কাত্যায়নী আর কোনোখানে আটকাইলেন না, বাকি কথাগুলো এক নিঃশ্বাসে বলিয়া গেলেন, আমার একটি বৈমাত্র দেওর আছে, জানো বোধহয় দিদি। তার একটি ছেলে আছে, ওই একটি মাত্র ছেলে। বাপের সমস্ত সম্পত্তি যা কিছু সব অতি বর্তাবে। নেহাত কিছু মন্দও নয়। 25-30 ঘর যজমান আছে, তা ভিন্ন জোত জমি, বাগান পুকুর। একটা গেরস্থর খুব ভালোভাবেই চলে যায়। তারপর আমার ভাগে যা আছে সব গিরিরই হবে। একটা কানাকড়িও আমি রাখবো না দিদি। দিদিকে আর আমায় বাবা গয়নাপত্তর কম দেননি। বড়ুর বেলায় না হয় অবস্থাটা একটু পড়ে এসেছিল। আমি একটি একটি করে গিরির গায়ে সাজিয়ে দেব। বলবে জায়গাটা একটু একটেরিয়ে, কিন্তু সমাজ জায়গা, গিরি বনবাদারে পড়বে না। তোমার কাছে মনের কথা নুকোবো না দিদি। আমার বরাবরই সাধ ছিল। এবার গিরি যেতে আমি দেওরকে ডাকিয়ে আনিয়ে দেখিয়ে দিয়ে পারলাম কথাটা। আর সে তো খুব রাজি। একটি পয়সা কামড় হবে না। এদিকে সম্বন্ধেও মোটেও আটকায় না। আর সেসব আমি একজন না কয়েকজন ঘটক পুরুতকে দিয়ে বিচার করিয়ে দেখেছি। কিছু আপত্তি নেই। কাত্যায়নী সামান্য একটু থামিলেন। তাহার পর দুই হাতে বসন্ত কুমারী ডান হাতটা চাপিয়া ধরিয়া কণ্ঠে অশেষ আকুতি ঢালিয়া বলিলেন, তুমি দাও আমায় গিরিকে দিদি, আবার আমি একটু সংসার পাতি। মুখ তুলে চাও ছোট বোনের ওপর। তাহার চোখ দুইটি ছলছল করিয়া উঠিতেছে। প্রস্তাবটা অত্যন্ত আকস্মিক, তাই কাত্যায়নীর বাক্যস্রোতে অভিভূত হইয়া বসন্ত কুমারী ভাবিবার অবসর পাইতেছেন না। কতকটা বিমূঢ়ভাবে মুখের পানে চাহিয়া প্রশ্ন করিলেন, ছোট বউকে বলেছিস? এতক্ষণ প্রার্থনা ছিল। কাত্যায়নী এবার তাহার সঙ্গে খোশামোদ জড়িয়া দিলেন। বলিলেন, হ্যাঁ, বড়ুকে আমি বলতে গেলাম, তুমি থাকতে বড়ু কে তা তো বুঝি না। বসন্ত কুমারী চুপ করিয়া ভাবিতে লাগিলেন। বিলম্বে সুর কাটিয়া যাইতেছে দেখিয়া কাত্যায়নী বলিলেন, দিদি দাও কথা, পায়ে ধরি তোমার। বসন্ত কুমারী বলিলেন, এতে আর পায়ে ধরার কি আছে কাতু? তুই তো মন্দ কিছু বলছিস না যে। ছেলেটি কেমন? কাত্যায়নী ক্ষণমাত্র নিরুত্তর রহিলেন। কথাটা যেন গলায় কোথায় আটকাইয়া গেল। একটু ঢোক গিলিয়া বলিলেন, ছেলে যেমন গেরস্তির ছেলে হয়, জমি টমি আছে, বাপ এখনো সবল, সেই দেখাশোনা করে। আর তা বলে ছেলে যে ঘুরেও দেখে না এমন নয়। একটু যে ছন্দপতন হইলই বসন্ত কুমারী সেটুকু কান এড়াইল না। তবে তিনি সেদিকে খুব একটা খেয়াল করিলেন না। পাড়া গাঁয়ের ছেলে, বোধহয় একটু বেশি সঙ্গীপ্রিয়। ও ধর্তব্যের মধ্যেই নয়। এক ছেলে, একটু আদুরে হইবেই। বসন্ত কুমারীর দৃষ্টিটা সুবিধাগুলোর দিকে আবদ্ধ হইয়া রহিল। জোত জমি যজমান গয়না সব দিক দিয়ে যে একটি প্রাচুর্যের ছবি তাহারই ওপর। এর অতিরিক্ত কাত্যায়নী যদি নিজে গিয়া সংসার পাতে, আর পাতিবেই। নারীর মন দিয়া কাত্যায়নীর ক্ষুধাটা স্পষ্টই বুঝিতে পান। তাহা হইলে গিরিবালার আর কিছুই দুঃখ থাকিবে না। সচ্ছল সংসার। কাত্যায়নী তার বুকে সঞ্চিত মধু সমস্তটুকু উজাড় করিয়া ঢালিয়া দিতেছেন। আর কি চাই? কল্পনার মাঝেই বসন্ত কুমারী বলিলেন, ব্যাটা ছেলেদের বলে দেখবো কাতু। কাত্যায়নী আবার হাতটা চাপিয়া ধরিলেন, তোমায় কথা দিতে হবে দিদি, আমি তোমার সামনে ব্যাটা ছেলেদের অত বুঝি না। চরমের কাছাকাছি আসিয়া তিনি যেন আর নিজেকে সামলাইতে পারিতেছেন না। বসন্ত কুমারী ঈষৎ হাসিয়া কাত্যায়নীর পিঠে বা হাতটা বুলাইয়া স্নিগ্ধ কণ্ঠে বলিলেন, তুই তো ছেলে মানুষ রয়ে গেলি কাতু, কথা কি মেয়ে মানুষ হয়ে আমি দিতে পারি?
তবে এইটুকু তোকে বলতে পারি যে আমার সম্পূর্ণ মত আছে। আমতের মতন তো কিছু দেখছি না। সেই রাত্রে এই কথাটা স্বামীর কাছে পাড়িলেন। অন্নদাচরণ খুব বেশি ভাবিয়া দেখিলেন বলিয়াও মনে হইল না। বলিলেন, এ তো অতি উত্তম কথা। আজ না হয় তো কাল নয়। আর তোমরা মেয়ে ছেলে, চোখে দেখলেও বুঝতে পারো না। দেখতে পাচ্ছ না ভগবানের উদ্দেশ্যটা? ঠিক এই সময়টিতে হরিপুরের বাবুদের সঙ্গেও দহরম মহরম হতে চলল। হাতে কিছু এলো, আর যেমন বুঝছি আরও আসবে। আর সে কি কথা, ওদের কামড় নেই বলে গিরিকে আমি শুধু শাঁখা পরিয়ে বিদেয় করব নাকি? কেন শুনি? অন্নদাচরণের প্রায় নিয়মই হইয়া গেছে গিরিবালার বিবাহের কথায় শেষ পর্যন্ত খানিকটা রাগ রসিকলালের উপর গিয়া পড়িল। বলিলেন, কথাটা ওকেই তুলতে হলো কেন? রসিক কি খোঁজ রাখতে পারতো না? বয়ে গেছে তার এইসব ব্যাপার নিয়ে মাথা ঘামাতে। ততক্ষণ পণ্ডিত মশাইয়ের কাছে বসে ছড়া আড়লে কাজ দেবে। তবু মেয়ের বাপই মনস্থির করিয়া ফিরিলেও অন্নদাচরণ সকালে ভ্রাতাকে বাহিরের ঘরে লইয়া গিয়া একান্তে কথাটা বলিলেন। শুনিয়াই রসিকলাল বিমূঢ় হইয়া ফ্যালফ্যাল করিয়া চাহিয়া রহিলেন। ওখানে গিরির বিয়ে? অন্নদাচরণ একটু রাগিলেন, প্রশ্ন করিলেন, আপত্তিটা কি শুনি? কোথাও ঠিক করেছ? আপত্তি? কে বুঝিবে মনের কি যে গোপন আকাঙ্ক্ষা, কি যে গভীর বিশ্বাস। পার্বতী উমার জন্য শিব আসিবেন নিজে। বাপের অন্তরের অভিলাষ বাতুলের বিশ্বাসের রূপ ধরিয়াছে। মুখ ফুটিয়া বলিলে যে প্রলাপ, আর হে দেব, বিশ্বাস সম্বলটুকু যে সত্যই ধরিয়া রাখা যায় না। গৌরীদান, সে স্বপ্ন গেল। এখন আনন্দের পুত্তলি হইয়া উঠিয়াছে নিদ্রা জাগরণের দুশ্চিন্তা। রসিকলাল যেন একটা আচ্ছন্ন ভাব থেকে জাগিয়া উঠিয়া আমতা আমতা করিয়া বলিলেন, ঠিক কই না বলছিলাম, বলছিলাম ওখানে বিয়ে দিলে তো খুবই সুবিধে হয়। ভাতৃবধূকেও অন্নদাচরণ নিজের মুখেই শুনাইলেন কথাটা। বরদাসুন্দরী বসন্ত কুমারীর মুখেও শুনিয়াছিলেন। সাধুকে দিয়া জানাইলেন, তাহারা যা করিবেন তাহাই হইবে। আর এই তো সব দিক দিয়ে আনন্দের কথা। সেই দিন সংবাদটা বেশ ভালো করিয়া চারিদিকে ছড়াইয়া পড়িল। বৈকালবেলায় দামিনী পান চিবাইতে চিবাইতে আসিয়া উপস্থিত হইলেন। দুয়ার টপকাইয়া হাঁক দিলেন, কই গো, আমাদের হবু বিয়াই কথায়? বড়গিন্নি কই গো? বরদা সুন্দরী বাহিরে আসিয়া বসিলেন। দাওয়ায় মাদুর পাতিয়া দিয়া বলিলেন, বসো ঠাকুরজি, দিদিরা এই যে বেরোলেন কোথায়? দামিনী সেটা অজ্ঞাত নয়। ওর নিয়মই হইতেছে আগে হইতে খোঁজ লইয়া তবে আসেন। দুই যা বাড়িতে থাকলে আসেন না, আসিয়া কোনো কাজ হয় না। দামিনী উপবেশন করিলে বরদা সুন্দরী একটু হাসিয়া প্রশ্ন করিলেন, শুনেছ বোধহয় ঠাকুরজি? ও মা, শুনবো না? বলে কাক কোকিলের মুখে উঠছে কথা। সামনে হাতটা চাপিয়া বলিলেন, বস ছোট বউ, একটা কথা শুনলাম তাই ছুটে এলাম। তোরা জিজ্ঞেস করিস না করিস, ঠাকুরজির মনটা রসিক আর ছোট বউয়ের কাছে পড়ে থাকে অষ্টপর। আহা, দুটোই হয়েছে সমান, সংসারের ভালো মন্দ কিছু বোঝে না। বলি হ্যাঁলা, এ দুম্মতি কেন হলো? বনে বনে বেয়ানের সুবাদ? বরদা সুন্দরী একটু ভীত হইয়া বলিলেন, কেন ঠাকুরজি, অন্যায় হয়েছে? দিদির বইমাত্র দেওর পো, সম্বন্ধে তো। দামিনী বলিলেন, নইলে আর হাঁদা বলি কেন? শুধু যে অন্যায় হয়নি তাই নয়, এমন সম্বন্ধ লাখে একটা হয় না। ভালো ঘর তাই জানা ঘর। এমনি যা তা সম্বন্ধ যে তুমি করবে না তা আমি জানি, কিন্তু একজনের মুখ বন্ধ করবে কি করে? আর সে যে একজন নয় তো। কথার টোটা নতুন না হইলেও বরদাসুন্দরী একটু ভীত হইয়া উঠিলেন। জিজ্ঞাসা করিলেন, কে একজন ঠাকুরজি? ওই ঠাকুরজিকে জিজ্ঞেস করো না বোন, আন্দাজে বুঝতে পারো ভালোই, সাবধান হবে। না পারো সেও মন্দ নয়। আমার কথা সে, একবার দুই বোনে একজোট হলেন, আমরা কি আর থই পাবো ঠাকুরজি? এই দেখ, বেরিয়ে গেল নামটা মুখ দিয়ে। আর কি আমরা থই পাবো ঠাকুরজি? ও শুনতেই ভালো বদ্দর বউ, কোকিল ছায়ের মতো পুষে মরো। ডানা গজালে নিজের পথ দেখবে। সে বিনিয়ে বিনিয়ে কত কথা, শুধু তোর নামে হলে তো বাঁচতাম। শুনে শুনে শুয়ে শুয়ে তোর ঘাটা পড়ে গেছে। চিরকালটা এমন হবেও শুনতে, কিন্তু ওই একটা বিধবা, তাই কুটুম মানুষ, তার উপর আবার নতুন কুটুম হতে চলল, ওর নামেও এত এত কথা। দেখো ঠাকুরজি, বলে রাখছি, ছোট বোন তো কি, বড়টি আবার যা শেয়ানা, বছর গা ঘুরতে যদি হাড়ি না আলাদা করিয়ে দেয় তো। সন্ধ্যা উতরাইয়া গেলে কাত্যায়নীকে লইয়া বসন্ত কুমারী বাড়িতে প্রবেশ করিলেন।
মনটা খুব প্রফুল্ল। বেশ জোর গলায় কি একটা গল্প করিতে করিতে আসিতেছেন। উঠোনে আসিয়া ডাকিলেন, ছোট বউ কই গো? এই যে, বলিয়া বরদাসুন্দরী রান্নাঘরের দাওয়ার নিচে নামিয়া আসিলেন। বোঝা গেল কর্তাদের কেউই বাড়ি নাই। বসন্ত কুমারী জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ রে, দামু ঠাকুরজি এসেছিল? বরদাসুন্দরী বলিলেন, এসেছিল বই কি। বসন্ত কুমারী হাসিয়া কাত্যায়নীর পানে চাহিয়া বলিলেন, দেখলি, না এলে ওর ভাত হজম হবে না। যাকে প্রশ্ন করিলেন, কিছু বললে? বরদাসুন্দরী একবার কুণ্ঠিত দৃষ্টিতে কাত্যায়নীর পানে চাহিলেন। বসন্ত কুমারী হাসিয়া বলিলেন, আহ, গেল যা, কাতু জানে, সব শুনেছে আমার কাছে। তোকে কি বলে গেল তাই বল না। যায়ের অপেক্ষায় না থাকিয়া বসন্ত কুমারী নিজেই মুখটা গম্ভীর করিয়া লইয়া ঘুরাইয়া ঘুরিয়া বলিতে লাগিলেন, এইবার দুই বোনে একজোট হলেন, আমরা কি আর থই পাবো ঠাকুরজি? দেইজি বালাই কোকিল ছায়ের মতো, পুষেই মরো। বলে একারামে রক্ষে নেই সুগ্রীব দোসর। ছোট তো কি, বড় বোনটি আবার যা শিয়ানা। বল না, হাঁ করে রইলি কেন? কাত্যায়নীর মুখে কাপড় দিয়া দম আটকাইবার যাইবার মতো হইয়াছে। বরদাসুন্দরী অত্যন্ত ভীত এবং বিস্মিত হইয়া একবার তাহার দিকে একবার জায়ের মুখের দিকে চাহিয়া প্রশ্ন করিলেন, তুমি কি করে জানলে দিদি? ঠিক এইসব কথাই তো বিনে বিনে বলে গেল। বসন্ত কুমারী হাসিতে হাসিতে বলিলেন, মরো, আমি বাড়ি গিয়ে গুছিয়ে গুছিয়ে সব বললাম, জানবো না? বরদাসুন্দরী আরো বিস্মিত হইয়া প্রশ্ন করিলেন, সত্যি বললে? ও মা, বলবো না? আজ আমার কত আহ্লাদের দিন। ও উনোন্মুখীকে খেপিয়ে পাড়ায় একটা উলতান তুলবো না? আমায় কত দরদ দেখিয়ে বললে, ও যেমন হাঁড়ি তেমনি সরাবন। ও ছোট বউকেই চিনেছ, ছোট কর্তা এখনো চিনতে বাকি আছে। দামু ঠাকুরজি বরাবরই বলে এসেছে, কিন্তু সময়ে তো হলে না সাবধান। এখন কর্তারা নাই। দামিনীর নকল করিয়া বসন্ত কুমারী তিনজনের চাপা হাসিতে বাড়িটা মুখরিত করিয়া তুলিলেন। আশ্চর্যের বিষয় এই হইল যে সবচেয়ে উৎফুল্ল হইয়া উঠিলেন রসিকলাল নিজে। আর হঠাৎ অনেক রাত্রি পর্যন্ত বিকাশের সঙ্গে কাব্য আলোচনা করিলেন। ওদের যেসব কাব্য কলেজে পড়ানো হয়, গ্রের এলিজি, কোলরিজের দি রাইম অব দি এনশিয়েন্ট মেরিনার, আরও সব অন্যান্য কবিদের ছাড়া ছাড়া কবিতা। ইংরেজি সাহিত্যে ব্যুৎপত্তি খুব অধিক নয়, বহুদিনের অপরিচয়ও, তবু নিজের কবি মন খুব উৎসাহ ভরে আলোচনায় যোগদান করিলেন। নিজের কবিতাও বিকাশকে পড়িয়া শোনাইলেন। বিয়ের কথা উঠিল। অন্তত সপ্তাহখানেক পূর্বে তো বিকাশকে ছুটি লইয়া আসিতে হইবে। সেই এখন বাড়ির বড় ছেলে বলিতে গেলে। বিকাশ তো বড় হইয়াছে, স্বাধীন মতামত হইয়াছে একটা। গিরিশ সম্বন্ধটা বিষয়ে তাহার মত কি? কাব্যের আলোচনায় বিকাশে যে উৎসাহটি শিখায়িত হইয়া উঠিয়াছিল হঠাৎ একটু যেন স্তিমিত হইয়া গেল। প্রশ্ন করিল, ছেলেটি দেখেছেন? রসিকলালের মুখটা প্রসন্নতায় দীপ্ত হইয়া উঠিল। কাতু দিদির দেওর পো। দাদা সব শুনে টুনে চারিদিক ভেবে টেবে কথা দিয়েছেন। এই যে দেখার চেয়ে বেশি হলো বিকাশ। তা ভিন্ন নীলমণিদাকে যে অনেকবার দেখেছি। আরে তারই ছেলে তো, না? হো হো করিয়া হাসিয়া উঠিলেন, যেন ভাবি বেহাইয়ের সাক্ষাতে তাহাকে লইয়া ঠাট্টা করিতেছেন। সকালে শরীরটা বেশ ভালো ছিল না, তবু ঘুড়ি কষাইয়া বাহির হইয়া গেলেন। দুলে বেড়ের ওদিকে ঝিকনের রায়ের বাড়ির একটা পুরানো কেশ আছে, আগে সেখানেই গেলেন। পথে হারানের সঙ্গে কথাবার্তা হইতে লাগিল। দেহটা খুব যে ভালো আজও এমন নয়, তবে সামনে একটা অত বড় খরচ, আর বসে থাকা চলে রোজগার ছেড়ে। বেরুলেই কোনো না ২-৩টে টাকা আসছে আজকাল। দাদা যাই বলুক, তুই তো দেখছিস, ঝিগনেতেই যাচ্ছি আজ। কটা ভিজিটের টাকা বাকি পড়ে গেছে, এবার আদায় করতে হবে। রসিকলাল একটু রাগিয়া উঠিলেন, যেন কোষ দেড়েক দূরে রায়দের শুনাইয়া শুনাইয়া বলিতে লাগিলেন, করতে হবে না আদায়, ভিক্ষে তো আর চাইছি না, নিজের হকের টাকা। ২ কোষ পথ ভেঙে রুগী দেখতে যাচ্ছি। আর টাকার বেলায় তুলবি কথাটা। আমি তুলতাম, কিন্তু তা আমার সামনেই তুলবি। ভয়টা কিসের? না হয় তুলবই আমি নিজে। মেয়ের বিয়ে রয়েছে, আর কত খাতির করব। হারান বলিল, তোমায় দিয়ে হবে নি বাবা ঠাকুর, বড্ড মরা বাস তোমার, আমি নিজেই তুলব কন। রসিকলালের উৎসাহটা নিবিয়া গেল। ভিতরে ভিতরে একটা অস্বস্তি অনুভব করিয়া খানিকক্ষণ চুপ করিয়া রহিলেন। তাহার পর বলিলেন, আমার সামনে তুলতে তোর কোনো রকম ইয়ে হয়, আর না হয় একলা বিকেলে আসিস একবার তাগাদা দিতে। আর একটু চুপচাপ থাকিয়া বলিলেন, সেই ভালো, বিকেলে আসিস ক্ষণ।
শরীরটায় জুত নেই, ওবেলা আর বেরোতে পারবো না। বসে বসে কি করবি? রায়দের বাড়ি ১৬টি টাকা ভিজিট পাওয়া গেল। হাতে টাকা আসিয়াছিল। রোগীটিও বেশ সারিয়া উঠিতেছে, একেবারে আজ পর্যন্ত চুকাইয়া দিল। রসিকলালের মনে যে কি হইতেছিল প্রকাশ করিবার ভাষা পাইতেছিলেন না বলিয়া অনেকটা পথ নীরবেই চলিলেন। এক সময় বলিলেন, লক্ষণটা মিলিয়ে দেখছিস হারানে? পাবো না কেন? পেয়েছি। একসঙ্গে ৪ টাকা ৬ টাকা অবধি পেয়েছি। যেই বিয়ের কথাটি উঠল একেবারে ১৬টা টাকা। একটা সিভিল সার্জনের ভিজিট। লক্ষণটা মিলিয়ে দেখ একবার। কথাগুলো বলার সঙ্গে সঙ্গে মনটা যেন আরো ভরাট হইয়া গেল। আবার চুপ করিয়া গেলেন। টাকাগুলো খুব একটা বড় কাজের জন্য পকেটে যেন ছটফট করিতেছে। খানিকটা গিয়া বলিয়া উঠিলেন, ভালো কথা মনে পড়ে গেল। একবার চিনিবাসের দোকানে যেতে হবে না? বিয়ের যা গয়না তা তো দাদা ঠিকঠাক করবে। বাপ হয়ে আমার একটা আলাদা না দিলে কি ভালো দেখায়? তুই বল না হারানে। চিনিবাস স্বর্ণকারের দোকানের পথ বাগদিপাড়ার ভেতর দিয়া। মোড় ফিরিয়া দুলালের বাড়িটা নজরে আসতেই দেখা গেল দুলালের বউ একটি শিশু কোলে হা প্রত্যাশা করিয়া কাহার পানে চাহিয়া দাঁড়াইয়া আছে। রসিকলাল কয়েক পা অগ্রসর হইবার পূর্বেই তাড়াতাড়ি ভেতরে চলিয়া গেল। ঝালরের মতো শতচ্ছিন্ন যে ময়লা কাপড়টা পরিয়াছিল যেন সেইটাকেই আড়াল করিবার জন্য। রসিকলাল বাড়ির সামনেটা একটু ছাড়াইয়া গেছেন। দুলালের একটা ছেলে ছুটিয়া আসিয়া বলিল, বামুন ডাক্তার গো, বাবা আমার অসুখে পড়ল। রসিকলাল ঘুড়িটা দাঁড় করাইয়া বলিলেন, কবে থেকে? বেশ তো ভালো হয়ে গেছিল। এই দুস্থতম পরিবারটি সব দিক দিয়া তাহাকে বেশি দহন করে বলিয়া রসিকলাল হারানের কাছেও একটু কিন্তু হইয়া থাকেন। তাহার পানে চাহিয়া বিরক্তির সহিত বলিলেন, ভালো একটু পথ্যি করবে না? আমি ওষুধ দিয়ে দিয়ে মরি। আমার ওষুধের তো দাম নেই। জ্বরটা খুব বেশি। দুলাল বাহিরে আসিয়া পারিল না। রসিকলালকে ঘরে গিয়া দেখিতে হইল। পরশু থেকে জ্বর হইয়াছে। অস্তি কাল গিয়াছিল বামুন ডাক্তারকে জানাইয়া ওষুধ লইয়া আসিতে। পথেই শুনিল তাহার শরীরটা খারাপ, আর যায় নাই। আর কেনই যে তাহার জন্য ওষুধপত্র করা, সে আর বাঁচিবে না। এত করিয়া বারণ করিল, কাজ নেই। দা ঠাকুরকে ডাকিয়া তা রাস্তা থেকে তাকে এই নরককুণ্ডতে ডাকিয়া আনা, যাইবার সময় বামুনের সাপ মন্দির কুড়ানো। দুলালি শ্বাস টানিয়া টানিয়া বলিয়া যাইতেছিল। অন্যবার তাহার স্ত্রী থাকিয়া ঘোমটার আড়াল হইতে বিবরণগুলো দেয়। এবারে সে একেবারেই আড়ালে রহিল। তাহার চাপা কান্নার ধ্বনি আর মাঝে মাঝে জ্বরের এক একটা লক্ষণের কথা শোনা যাইতে লাগিল। অন্যবারে রসিকলাল একটু আধটু ধমক দেন, আজ আর দিলেন না। ওষুধ দিয়া পথ্যের কথা বলিয়া পকেট থেকে একটি টাকা বাহির করিয়া দিয়া উঠিয়া দাঁড়াইলেন। তাহার পর হঠাৎ যেন মনে পড়িয়া গেল, এইভাবে বলিলেন, আর একটা কথা শুনিস নে বুঝি? গিরির আমাদের যে বিয়ে। খুব যেন অন্তরঙ্গ কাহাকে খবরটা দিলেন। এইভাবে স্মিত বদনে দুলালের পানে চাহিয়া রহিলেন। দুলাল ক্লিষ্ট স্বরে যতটা আনন্দ আনা সম্ভব আনিয়া বলিল, হবে। আর তো খুব ভালোই হবে দা ঠাকুর। ধম্ম ঠাকুর জাগ্রত দেবতা, আর নক্কির মা, আর আমি যেতে আসতে নিত্যি মাথা টুকি। আমাদের প্রার্থনা তো শুনতে হবে দা ঠাকুর। তানাকে। দুয়ারের নিকট হইতে রসিকলাল আবার ফিরিয়া আসিলেন। পকেট থেকে আস্তে আস্তে ৫টি টাকা বাহির করিয়া দুলালের শিয়রে রাখিয়া বলিলেন, আর এই এক আধখানা কাপড় সবাইয়ের জন্য কিনে নিবি দুলু? আর সবাইকে গিয়ে কদিন কাজের বাড়িতে খাটতে হবে তো। কি যে একটা প্রবাহ নামিয়াছে মনে, শুধু ইচ্ছা হইতেছে বন্যার নদীর মতো চারিদিকে ছড়াইয়া দিই নিজেকে। চিনিবাসের দোকানে একটা হাড়ির কথা ঠিকঠাক করিয়া ফিরিতে ফিরিতে রসিকলাল কয়েকবার পকেটে হাত দিয়া আবার খালি হাতটা বাহির করিয়া রইলেন। তাহার পর একটা কুণ্ঠা কাটাইয়া ২টা টাকা বাহির করিয়া বলিলেন, এই ২টো টাকা আজ তুই রাখ হারানে। প্র্যাকটিস আরম্ভ করেছি পর্যন্ত কখনো তো মুখ ফুটে চাইলিনি একবার। অনেকবারই ভেবেছি না চাক আমারই হাত তুলে দেওয়া উচিত, তা হয়েই ওঠে না। দেখছিস তো খরচে হিড়িকটা। নে ধর, গোটা পাঁচেক দেবো পুড়িয়ে। আজ আপাতত এই ২টো রাখ। দাদাকে আর বলে কাজ নাই, ভারী তো দিচ্ছি তার আবার। হারান বলিল, তা দাও বাবা ঠাকুর। এমনি তো খাচ্ছি পড়ছি তোমাদেরই, তবু সবাই ছুতোনাতা করে টেনে নিচ্ছে। হারানেরই কি স্বাদ হয় না? বাবা ঠাকুর আশীর্বাদ বলে হাত তুলে দেয়। বলিনি, দেখছি এসেছো আর বেড়ে যাচ্ছে, এসছে আর বেড়ে যাচ্ছে। দাও, এ ২টো নক্কির পেতেই তুলে রাখবো। টাকা ২টি কপালে ঠেকাইয়া পিরানের পকেটে রাখিয়া দিল। একবার হঠাৎ বলিয়া উঠিলেন,
এই দেখ, আসল কথাটাই ভুলে যাচ্ছিলাম। কদিন থেকে গিরি রমেশের দোকানে সেই পুতুলটার কথা বলে আসছে। চল, একবার ওদিক হয়েই যায়। রমেশ বর্ণনা শুনিয়া এবং ইতিহাস শুনিয়া একটু হাসিল, বলিল, সে কবে বিকিয়ে গেছে, একদিন থাকে কখনো। কয়েকটা অন্য পুতুল দেখাইল। রসিকলালের বুকে একটা বড় আঘাত লাগিল। ছেলেবেলায় পুতুলটার দিকে লুব্ধ দৃষ্টিতে চাহিয়া গিরিবালা বলিতেছে, বাবা, ওইটে। কচি মুখে অসম্ভব আবদারের লজ্জা এবং আশঙ্কা লাগিয়া আছে। ছবিটা স্মৃতির বিদ্যুৎ স্ফরণে জ্বলজ্বল করিয়া উঠিল একবার। সে গিরিবালা আবদার বুকে করিয়াই মিলাইয়া গেছে। এ গিরিবালাও যাইতে বসিল। কিন্তু আজ আঘাতের ব্যাখ্যাটুকু আর স্থায়ী হইতে পারিতেছে না। পকেট থেকে 2টা টাকা বাহির করিয়া রসিকলাল টেবিলের উপর রাখিয়া বলিলেন, না, তুমি সেই রকম একটা পুতুল নিয়ে আসবে রমেশ। যাওয়া আসা তো আছেই কলকাতায়। 16 টাকার মধ্যে 6টি টাকা অন্নদাচরণের হাতে উঠিল। এত বড় একটা অভাবনীয় ব্যাপার। রসিকলাল একদিনে একসঙ্গে 6টা টাকা দিয়াছেন, জ্যেষ্ঠের মনে পড়ে না। প্রীতি ভরে ভাইকে খুব উপদেশ দিয়া বলিলেন, গিরিটার বিয়েটুকু হয়ে যাক, তারপর তুই থাক না নিজের খেয়াল খুশি নিয়ে রসিক। বলতে যাব কিছু? আমারই মাথার উপর একটা দাদা থাকলে আমি এই জোয়াল ঘাড়ে করতাম নাকি? রাম বলো। সন্ধ্যার থেকেও শরীরটা ভালো ছিল না, না থাকিবারই কথা। তবু রসিকলাল একবার পণ্ডিত মশায়ের বাড়ি গেলেন। সমস্ত দিনে সেই আবেগের জোয়ারটা যেন ঠেলিয়া লইয়া গেল বলা চলে। যখন পৌঁছলেন, সন্ধ্যা বন্দন ছাড়িয়া পণ্ডিত মশাই বাড়ির সামনের শানের বেঞ্চিটিতে বসিয়া আছেন। বেঞ্চের উপর একটা ছোট মাচায় থরে থরে মালতী ফুল ফুটিয়াছে। কতকগুলো শানে, কতকগুলো নিচে জমির উপর ঝরিয়া পড়িয়াছে, জ্যোৎস্নার গায়ে সাদা সাদা বুটির মতো। অন্য স্থানেও জ্যোৎস্না ওঠে, ফুল ফোটে, তাহার গন্ধ ছড়ায়। কিন্তু এখানে এই সদা প্রফুল্ল আত্মসমাহিত ব্রাহ্মণকে ঘিরিয়া তাহার একটা অন্য লোকের সৃষ্টি করে। দূর থেকে পণ্ডিত মশাইকে বাহিরে বসিতে থাকিতে দেখিয়া রসিকলালের মুখে হাসি ফুটিল। পণ্ডিত মশাইও দূর থেকে প্রশ্ন করিলেন, কি, রসিক নাকি? এসো এসো। রসিকলাল পায়ের ধুলি লইয়া সামনের বেঞ্চটায় বসিলেন, হাসিয়া প্রশ্ন করিলেন, শুনেছেন বোধহয়? পণ্ডিতমশাই বলিলেন, সমস্ত দিনটা বাড়িতে ছিলাম না। ব্যাপার কি? তোমার মুখ দেখে মনে হচ্ছে যেন খুব ভালো একটা খবর এনেছো। খুব ভালো খবর। আনন্দের আতিশয্যে কথাটা কণ্ঠে আটকাইয়া গেল। পণ্ডিতমশাই প্রসন্ন উৎসুক দৃষ্টিতে শিষ্যের মুখের পানে চাহিয়া রহিলেন। রসিকলালের মুখটা যেন আরো উজ্জ্বল হইয়া উঠিল। একটি রাঙা গোলাপ যেন শেষ পাবড়িটি পর্যন্ত মেলিয়া ধরিয়াছে। খুবই ভালো খবর পণ্ডিত মশাই। আপনার গিরির। সঙ্গে সঙ্গেই 2 হাতে মুখ ঢাকিয়া বেঞ্চের পিঠে মাথা দিয়া শিশুর মতোই হু হু করিয়া কাঁদিয়া উঠিলেন। উহ, আমার সব স্বপ্ন ভেঙে গেল পণ্ডিত মশাই। বন্ধুরা, গল্প পাঠ ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।